ভাঙা ঘরের চাল থেকে রোজই গড়িয়ে পড়ছে পানি। এই পানিতে ভিজে শুধু ঘরই না, শরীরটাও ভিজে নিস্তেজ হয়ে যাচ্ছে। এইভাবে ভিজে ভিজে কি পারা যায় নাকি? সবই আমাদের কপাল গো গিন্নি, সবই আমাদের কপাল। যেদিন ভাগ্য বদলাবে সেদিন ঘরও শুকাবে গো গিন্নি। আর একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরবো? আর কত ধৈর্য ধরবো বলো তো শুনি? সেই যে তোমার সাথে বিয়ের পর থেকে কষ্টের জীবন শুরু হয়েছে, সেটার তো আর কোনো শেষই হচ্ছে না। কপাল আমার, সবই আমার পোড়া কপাল। বউ, সব সময় যে আমাকে এত বকাবকি করো, তাতে কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যায় বলো? টাকা না থাকতে সমস্যার সমাধান হয় না। সারাদিন তোমায় বকে তো আমি মনে সান্ত্বনা দিই। আমি তো আমার সাধ্য মতো কাজ করি, কিন্তু তা থেকে যা আয় করি সবই তো এই সংসারের পেছনেই খরচ করি। অন্য কোথাও তো আর খরচ করি না আমি। তাহলে একবার ভাবো তো, যে তোমার নিজের কি মুরত, কত টাকা আয় করো যে তিনজনে সংসারই চালাতে পারো না। আজ পাঁচটা দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ কদিন ধরে কাজে যেতে পারছি না। কাজ না করলে সংসারটা চলবে কি করে বলো তো? তো কাজে না গিয়ে ঘরে কেন বসে আছো? এত মানুষ বাদলা বৃষ্টিতে কাজ খুঁজে নিতে পারে, আর তুমি পারো না? কি করে যাব? দেখছো না বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই কয়দিনে কি বৃষ্টির ফোঁটা বন্ধ হয়েছে এক মুহূর্তের জন্য বলো তুমি? আর এখন বাইরে কাজে গেলে আমাকে কি মানুষ কাজে নেবে নাকি বলো? কি হয়েছে রে মিতু? অমন করে কাঁদছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। খিদে আমার পেটটা চোচো করছে মা। আমায় কটা ভাত খেতে দাও না। মারে, অমন করে কাঁদিস না। তোকে সে কটা খেতে দেব, কিন্তু ঘরে তো কিচ্ছুটি নেই। কোথা থেকে তোকে খেতে দেব বলতো? মারে, একটু সহ্য কর। বৃষ্টি থামলেই আমি বাইরে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসব। অমন করে কাঁদিস না রে মা, অমন করে কাঁদিস না। বাবা, তুমি সত্যি বলছো? সত্যি আমার জন্য খাবার নিয়ে আসবে? হ্যাঁ রে মা, সত্যি খাবার নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তাহলে আমি একটু পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করি। ঘুম থেকে উঠে যেন দেখি তুমি আমার জন্য খাবার এনেছো। আচ্ছা রে মা, তাই হবে। আয়, তুই আমার কাছে আয়, আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেই। আয় আয়। ও বাবা, তুমি সত্যি বলছো? আমাকে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ রে মা, আয় আয়, ঘুমায় আমার মিতুর চোখে, ঘুমায় আমার মিতুর চোখে, ঘুমায় মিষ্টি মিষ্টি স্বপ্ন আয়, মিতুর চোখে ঘুমায়। ওগো, ওগো শুনছো নাকি? ওই দেখো, ওই দেখো গো, বাইরে বৃষ্টি পড়া থেমে গেছে। ও মা, তাই নাকি? তাহলে এক্ষুনি একবার বাইরে যেতে হবে মনে হচ্ছে। যাই তাহলে, বাইরে গিয়ে দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু এই অবেলা বাইরে গিয়ে কি কোনো কাজ পাবে? তাছাড়া এই বৃষ্টির মধ্যে কেউ বাইরেও নেই মনে হয়। না গিন্নি, মেয়েটাকে কথা দিয়েছি, ও ঘুম থেকে উঠলে ওকে যে কোনো কিছু খাবার এনে দেব। দেখি বাইরে গিয়ে কিছু জোগাড় করতে পারি কিনা। আচ্ছা, সাবধানে যেও। বাইরে কোথায় পুকুর আর কোথায় রাস্তা আর কোথায় সে গর্ত, কিছুই বোঝা যাচ্ছে না। একটু দেখি শুনে যেও। আচ্ছা যাব, তুমি এসব নিয়ে ভেবো না। মেয়েটাকে চোখে চোখে রেখো। চারদিকে তো পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কি করব, কোথায় কাজ পাবো, আর টাকাই বা পাবো কোথায়?
কি রে কালু, এই পানির মধ্যে এমন করে দাঁড়িয়ে আছিস কেন? হারু কাকা, আজ 5 দিন ধরে কাজে যেতে পারছি না। ঘরে খাবারের মতো কিচ্ছুটি নেই। আমার মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে। এখন বৃষ্টি থামা দেখে বের হলাম, যদি কোনো কাজ পাই। এই কাদা বৃষ্টিতে কে তোকে কাজ দেবে বলতো? এই কাদা বৃষ্টিতে দাঁড়িয়ে না থেকে দেখ পানি থেকে কিছু মাছ ধরতে পারিস কিনা। দেখ, বৃষ্টি আমাদের ক্ষতি করলেও অফুরন্ত মাছ এনে দেয় রে। কিন্তু মাছ কোথা থেকে ধরবো? আরে পাগল, যেখানে পানি আছে সেখানেই মাছ আছে। তাছাড়া খাল, বিল, নদী, পুকুর সব এক হয়ে গেছে। মাছ এখন সব জায়গায় আছে। দাঁড়িয়ে না থেকে কটা মাছ ধর। এই মাছ দিয়ে অন্তত পেট ভরবে, বুঝলি? হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। মাছ পেলেও তো মেয়েটাকে মাছ খাইয়ে আবার মাছ বিক্রি করেও চলতে পারবো। আচ্ছা, আমি আসি রে বাবা, থাক তাহলে। এই যে এখানেই বরং জাল ফেলবো। মনে হচ্ছে এই জায়গায় বেশ কিছু মাছ পাওয়া যাবে। বাড়ি গিয়ে জালটা বরং আনি আমি। যাই যাই। কিছু সময় পরে কালু জাল নিয়ে তালতলা ডোবার কাছে এসে মাছ ধরতে লাগলো। কিছু সময় জাল ফেলার পর তার চোখ গেল হঠাৎ মাঠের মাঝখানে পানির ওপরে। সে দেখল পানির ওপর কিছু একটা ভাসছে। ভেবেছিল মরা মাছ, কিন্তু কাছে গিয়ে দেখে একটা রাজহাঁস। শরীর জবজবে, চোখে ক্লান্তি, কিন্তু গা ভর্তি এক ধরনের জ্যোতি। হায় হায়, এটা তো বড় একটা রাজহাঁস। মনে হচ্ছে কারো খামার থেকে ভেসে এসেছে। আরে বেচারা হাঁসটার কি অবস্থা! বেচারাকে দেখে মনে হচ্ছে কদিন ধরে কিছু খায়ওনি। চল চল, তোকে বাড়ি নিয়ে যাই। যা কটা মাছ পেয়েছি তাতেই আমাদের আজকের দিনটা চলে যাবে। আহ, গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কি এনেছি। কই গো গিন্নি, গিন্নি। কি হয়েছেটা কি? এমন করে ডাকছো কেন? হ্যাঁ, ডেকে ডেকে বাড়িটা তো মাথায় তুলছো। এমন ভাব করছো যেন রাজত্ব নিয়ে এসে হাজির হয়েছো। গিন্নি দেখো মাছ, আর সাথে এনেছি বড় একটা রাজহাঁস গো। ওমা, বড় হাঁস? তা এটা তুমি কোথায় পেলে গো? গিন্নি, বর্ষার পানিতে কুড়িয়ে পেয়েছি। ওমা, কুড়িয়ে পেয়েছো মানে? কোথায় পেয়েছো? তালতলার মাঠে জমে যাওয়া পানিতে মাছ ধরছিলাম, তখন দেখি হাঁসটা পানিতে। তাই আমি বাড়িতে নিয়ে এসেছি গো। কত সুন্দর হাঁস গো! কিরে হাঁস, তুই কোথা থেকে এলি? বৃষ্টি কি তোকে ভাসিয়ে নিয়ে এলো নাকি? গিন্নি, তুমিও না, ও কি কথা বলতে পারে নাকি যে তোমাকে বলবে কোথা থেকে আসলো? আর হাঁসটা মনে হচ্ছে কদিন ধরে না খেয়ে আছে। তুমি বরং আগে একে কটা খেতে দাও। ওগো, এটা আশপাশের কারো হাঁস নয় তো? তা তো জানি না গিন্নি, হাঁসটাকে কষ্ট পেতে দেখে নিয়ে এলাম। যদি কেউ খুঁজতে আসে তাহলে তাকে দিয়ে দেব। এক কাজ করো, হাঁসটা জবাই করে দাও। অনেকদিন হলো কপালে মাংস জোটে না, একটু পেট ভরে মাংস খেতে পারবো। আরে গিন্নি, তুমি কেমন মানুষ বলো তো? দেখতে পাচ্ছ হাঁসটা অসুস্থ। কোথায় ওকে বাঁচানোর চেষ্টা করবে, তা না ওকে খাওয়ার চিন্তা করছো। যাও যাও, ঘর থেকে একটা শুকনো কাপড় নিয়ে আসো, যাও। ইস, নিজে তো খেতে দিতে পারো না, আবার হাঁসটা খেতে চাইছি তাও দেবে না।
এই নাও কাপড়। কালু হাঁসটির গা মুছে দিল আর হাঁসের সামনে কটা মাছ রাখলো। হাঁস রে, নে এই কটা মাছ খেয়ে নে। আমার ঘরে তো আর কোনো খাবার নেই যে তোকে পেট ভরে খেতে দেব। যা আছে তাই খেয়ে নে। ইস, ঢং দেখে আর বাঁচি নেই। নিজে না খেয়ে আসে, আবার হাঁসকে মাছ খেতে দিচ্ছে। এইদিকে নিজের মেয়েটা যে না খেয়ে আসে, সে খেয়াল কি আছে? আছে গিন্নি আছে, হাঁসটাকে তো আর সব দিয়ে দিইনি। এই নাও, এই মাছগুলো কেটে ধুয়ে মাছের ঝোল রান্না করো। আমার মাটা কই কই গো? বাবা, বেশ কটা মাছ পেয়েছো। মেয়েটা ঘরে আছে, তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে। চল চল হাঁস, তোকে আমার মেয়ে মিতুর সাথে দেখা করিয়ে নিয়ে আসি। চল চল। মিতুমা, দেখ কি এনেছি। আরে বাহ, বাবা, হাঁসটা তো খুব সুন্দর। হাঁসটা আমার কাছে দাও না বাবা। মা মিতু, মনে হচ্ছে হাঁসটা তোকে খুব পছন্দ করেছে রে। বাবা, হাঁসটাকে তাহলে আমাদের বাড়িতেই রেখে দাও না। আমি ওর সাথে একসাথে খেলবো বাবা। আচ্ছা মা, আজ থেকে ও তোর কাছেই থাকবে। বাবা বাবা, এই হাঁসটার নাম রাজা। আমি ওকে রাজা বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে রে মা, ঠিক আছে। তুমি হাঁসটা নিয়ে এসে খুব ভালো করেছো বাবা। এটা আমার খেলার সাথে হলো। মিতু, এই মিতু, কই রে তুই? তোর বাবাকে নিয়ে খেতে আয়। চল মা, খেতে চল। তোর মায়ের মনে হয় রান্না হয়ে গেছে। রাজা, তুইও আমাদের সাথে খেতে চল। নিজেদের কপালে ভাত জোটে না, আবার আরেকজন যোগ হলো। কি হবে কে জানে। গিন্নি, কিচ্ছুটি হবে না। রাজা হলো একটা হাঁস, আর কতটুকুই বা খাবেও। ওপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, দেখো তুমি। তোমার ঘরে যে চাল থাকে, রাজারই পেট ভরবে না। আমাদের এবার উপোস করেই মরতে হবে। কাল থেকে কাজে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দেখো। ঠিক হয়ে গেলেই ভালো। এরপর সবাই খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে হাঁসটা ঘরের কোণে বসে ঘুমুলো। পরদিন সকালে দেখি হাঁসটা আমার ঘরে কি অবস্থা করলো। আরে, হাঁসের পাশে ওটা কি চকচক করছে? ওটা সোনার ডিম নাকি? ওগো ওগো, দেখো কি কাণ্ড! কি হলো গিন্নি, কি হলো? সকাল সকাল এমন চিৎকার করছো কেন? ওগো, রাজার পাশে একটা ডিম, আর ডিমের এমন রং তো আমি জীবনেও দেখিনি। ডিমটা সোনালি রঙের, দেখো কেমন সোনার মতো চকচক করছে গো। আরে গিন্নি, ওটা তো সোনার ডিম গো, সোনার ডিম। দেখেছো গিন্নি, সৃষ্টিকর্তা পরোপকারীর প্রতিদান ঠিকই দেয়। আমরা এই হাঁসটাকে সাহায্য করেছি, আর রাজহাঁস সোনার ডিম দিয়ে আমাদের সাহায্য করেছে গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমাদের কষ্টের দিন এবার দূর হয়ে যাবে গো, আর আমাদের কষ্ট থাকবে না। আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমাদের সব অভাব দূর হয়ে যাবে। রাজা, তুই আমাদের বড্ড উপকার করলি রে, এই অভাবের সংসার আমার। আমায় তুই ক্ষমা করে দে রাজা। তোকে বাড়ি আনায় আমি খুব রাগ করেছিলাম, কিন্তু তারপরও তো তুই জানিস আমাদের সংসারে বড্ড অভাব। কিন্তু এখন আমার চোখ খুলে গেছে।
আমি আমি খুব হিংসুটে। আমার কথায় তুই কিছু মনে করিস না রে রাজা। মা দেখো, তোমাকেও ক্ষমা করে দিয়েছে, তাইও কেমন মাথা তোলাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। রাজা, আমি তোর খুব আদর যত্ন করব। ওগো, তুমি এইটা বিক্রি করে বাড়ির প্রয়োজনীয় সব কিছু আনো। আজ আমরা 4 জন পেট ভরে খাবার খাবো। দিন যেতে লাগলো। কালুর বাড়ির সবার সাথে রাজহাঁসটির খুব ভালো বন্ধুত্ব হলো। হাঁসটি একদিন বাদে বাদে সোনার ডিম দিতে লাগলো। ডিম বিক্রি করে কালু ভাঙা ঘরের জায়গায় নতুন ঘর তোলে। কালুর অল্প দিনের মধ্যে এত পরিবর্তন গ্রামের মানুষের নজরে এলো। কি রে হাবু, যে কালু ঠিক মতো খেতে পারতো না, আর সেই কালু কদিনে এমন হঠাৎ করে বড়লোক হলো কি করে? প্যাকেট ভর্তি করে বাজার করে, শুনলাম বড় বাড়িও করেছে। জি মোরল মশাই, ঠিকই শুনেছেন। হঠাৎ এত টাকা কোথায় পাচ্ছে রে? গ্রামের সবাই বলা বলি করে কালুর ঘরে নাকি কোথা থেকে একটা রাজহাঁস এসেছে। ওটা আসার পর থেকেই কালুর ভাগ্য বদলে গেছে। কি এমন রাজহাঁস যে যেটা ভাগ্য বদল করতে পারে? কোথা থেকে পেয়েছে ওটা? কোথা থেকে পেয়েছে সেটা তো আমি জানি না। না 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 না, এভাবে চলতে থাকলে তো একদিন কালু আমার থেকেও বড়লোক হয়ে যাবে। তখন গ্রামে আমার কোনো মূল্য থাকবে না। তাহলে এখন কি করবেন মোরল মশাই? বুদ্ধি পেয়েছি, পেয়েছি বুদ্ধি। আমি কালুর বাড়ি গিয়ে বলবো, এটা আমার হাঁস, আমাকে ফেরত দে, না হলে তোকে আমি শাস্তি দেব। হ্যাঁ মোরল মশাই, বুদ্ধিটা তো বেশ ভালো। শুভ কাজে দেরি করতে নেই। চলুন 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 কালুর বাড়ি। বেটাকে এক্ষুনি জাপটে ধরি। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল। কালুর বাড়া ভাতে একটু ছাই ঢেলে দিয়ে আসি। চল চল। রাজা রাজা, আয় আমার কাছে আয়, আমাকে ধর। না না, পারবি না আমাকে ধরতে। ওগো, রাজা আসার পর থেকে মিতু কত খুশি থাকে। দুজনে একদম সেরা ছুটি ওরা। কত সুন্দর খেলা করে রাজাটি। হ্যাঁ গো গিন্নি, আমাদের রাজা না হলে আমরা কখনোই এত বড়, এত নতুন ঘর তুলতে পারতাম না গো। অভাবে স্বভাবে আমাদের দিন কাটতো গো। হ্যাঁ গো, রাজা আমাদের জীবনে সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে। আমাদের সব অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট সব দূর করে দিয়েছে। কালু, আয় কালু, বাড়িতে আছিস নাকি রে? বাইরে আয় কালু, বাইরে আয়। ওগো, তোমাকে কেউ ডাকছে মনে হচ্ছে। তাই তো, চলো তো গিয়ে দেখি কে ডাকে। কি রে কালু, বাইরে আসতে এত দেরি হচ্ছে কেন? পা কি গুনে গুনে হাঁটলি নাকি? আরে মোরল মশাই, হঠাৎ আমার বাড়িতে? তা কি মনে করে এলেন? বারে কালু, বেশ তো ভালো বাড়ি করেছিস। জি মোরল মশাই, বসুন বসুন, সবই আপনাদের আশীর্বাদ। গিন্নি, একটা চেয়ার দাও। না, মোরল মশাই তোর বাড়িতে বসতে আসেনি। মোরল মশাই তার জিনিস ফেরত নিতে এসেছে। মোরল মশাইয়ের জিনিস আমার বাড়িতে কোথা থেকে আসলো? ইস, ন্যাকা, কিছুই বুঝতে পারছে না। খোলাখুলি না বললে বুঝবো কি করে? আহ হাবু, ঠিক করে বলতো। ওর বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক করে বল ওকে। না মানে
আপনি বলুন মোড়ল মশাই। শোন কালু, তোর বাড়িতে যে হাঁসটা আছে ওই হাঁসটা আসলে আমার হাঁস। আমার ভাই হাঁসটা রাজস্থান থেকে আমাকে দিয়েছিল। হাঁসটা অনেক দামি জাতের। হাঁস পেলি আর অমনি বাড়ি নিয়ে চলে এলি। একটু খোঁজ করবি না, একটু দেখবি না এটা কার হাঁস? আমি হাঁসটা বিলে কুড়িয়ে পেয়েছিলাম, ভেবেছিলাম কেউ খুঁজতে এলে দিয়ে দেব, কিন্তু মিথ্যা বললে আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। কি বললি? আমি মিথ্যা বলছি? সত্যি বলছেন কিনা মিথ্যা বলছেন সেটা আমি জানি না, কিন্তু বিল তো আপনার বাড়ি থেকে উল্টো দিকে। হাঁস ওখানে কেমন করে গেল? না, মানে পানিতে ভেসে চলে গেছে হয়তো। তাহলে এতদিন খোঁজেননি কেন? আর হঠাৎ আজ কেন খুঁজতে এলেন? এতদিন ধরেই তো খুঁজছি, আজই তোর বাড়িতে খোঁজ পেলাম, তাই তো চলে এলাম। এত কথা বলার সময় নেই, হাঁসটা কোথায় সেটা বল। রাজা, রাজা, আয় তো আমার কাছে, আয় আয় রাজা। নিন মোড়ল মশাই, এবার আপনি ডাকুন। আপনার হাঁস হলে অবশ্যই আপনার কাছে যাবে। এই রাজা, রাজা, আয় আয়, চল চল, বাড়ি চল। কতদিন ধরে পরের বাড়ি পড়ে আছিস, এবার নিজের বাড়ি চল, বাড়ি চল না। ওগো, এটা মোড়ল মশাইয়ের হাঁস না? ও তো মোড়ল মশাইকে চিনছেই না। চিনবে কি করে? এতদিন না দেখে ভুলে গেছে। দে দে দে, আমাদের হাঁস দিয়ে দে, দে বলছি। না, এটা আপনাদের নয়, এটা আমার রাজা। আমার হাঁস আমি কাউকে দেব না। শোন কালু, একটু টাকার মুখ দেখে বড্ড বার বেড়েছিস, তাই না? তোর এই বার কি করে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। এই হাবু, চল চল, চলে আয়। ওগো, রাজাকে আমাদের মতো কেউ ভালোবাসবে না, কিন্তু যদি ওর জন্য তোমার কোনো বিপদ হয়। পরদিন ভোরে আবার বৃষ্টি শুরু হয়েছে। কালু রাজাকে কোলে নিয়ে গেল বিলের ধারে। রাজা, তোকে বাঁচাতে তোকে ছেড়ে দিচ্ছি রে রাজা, ভালো থাকিস। আমি চাই না তুই কোনো খারাপ হাতে পড়িস। আমাদের তো অনেক উপকার করেছিস, যা এবার অনেক যা। ওগো, তুমি রাজাকে আবার কেন ছেড়ে দিতে? আমি এখন কার সাথে খেলবো বাবা? যা করেছি রাজার ভালোর জন্যই করেছি। 3 দিন পর সকালে উঠেই রানু দেখল দরজার পাশে রাখা একটা নতুন সোনালী ডিম কেউ রেখে গেছে, কিন্তু আশপাশে কাউকে দেখা যায় না। ওগো, আমাদের রাজা ফিরে এসেছে। দেখো, রাজা এখানে ডিম রেখে গেছে। দেখেছো গিন্নি, কাউকে মন থেকে ভালোবাসলে সে ভালোবাসার প্রতিদান ঠিকই দেয়, দেখলে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এরপর থেকে রাজা মাঝে মাঝে এসে কালুর বাড়িতে ডিম রেখে যেত। আর এভাবেই কালুদের সংসার সুন্দরভাবেই চলতে লাগলো। যাকে আপনি ভালোবাসেন যদি তাকে মুক্ত করে দেন, সে যদি সত্যি আপনার হয়, সে একদিন ঠিক ফিরে আসে। প্রকৃতিও কখনো নিঃস্ব করে না তাদের যারা ত্যাগ করতে জানে। একদা এক গ্রামে সোহেল এবং সিরাজ নামে 2 ভাই বাস করত। সিরাজ বড় ছিল এবং বুদ্ধিমান, আর সোহেল ছিল ছোট এবং বোকা। শোন বাবারা, আমার বয়স হয়েছে, যে কোনো সময় মরে যাব, আর তাই আমি আমার কাঁঠাল গাছগুলো তোদের মধ্যে
ভাগ করে দিতে চাই। বাবা, এখানে তো 4টা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছগুলো কে কে পাবে বাবা? কি যে বলিস তুই! এখানে কাঁঠাল গাছ আছে মোট 4টা, আর আমার ছেলের সংখ্যা হলো 2টো। তোরা দুজনে 2টো করে কাঁঠাল গাছ পাবি রে। বাবা, এসব কাঁঠাল গাছ ভাগাভাগির কোনো দরকারই নেই। এখন তো তোমার বয়স তেমনও হয়নি। তুমি যে কদিন আমাদের মাঝে আছো, আমরা 2 ভাই মিলেমিশেই কাঁঠাল খাবো গো। তুই তো বড্ড বোকা রে। তোর মতো বোকার হদ্দ এই গ্রামে আর একটাও নেই। আমার তো সিরাজকে নিয়ে কোনো চিন্তা হয় না, সব চিন্তা হয় তোকে নিয়ে। তুমি একদম ঠিক কথা বলেছ। সোহেল অনেক বোকা। এসব কাঁঠাল গাছ দেখে রাখতে ও পারবে না। এর চেয়ে বরং তুমি সব গাছ আমার নামে লিখে দাও গো। ভালোই বলেছিস। ছোট ভাই যেমন বোকা, আর বড় ভাই ঠিক সেই পরিমাণেরই চালাক। নিজের ভাইয়ের সম্পত্তি দখল করতে চাইছিস? এখান থেকে ভাগ বলছি, ভাগ এখান থেকে। আরে বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি নাকি? সোহেলের বয়স এখনো অনেক কম। সময় হলে আমি ওকে সব বুঝিয়ে দেব। হয়েছে, তোকে পাকনামি করে কিছু বোঝাতে হবে না। যা করার আমি করব। এই 2টো গাছ হলো সোহেলের, আর এই 2টো গাছ হলো সিরাজের। মনে রেখো, এসব গাছ দিয়ে যেন পরে আবার ঝগড়া করো না, কেমন? কিছুদিন পর জমির মারা যায়। সিরাজ এবং সোহেল সেই গাছগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। ও ভাইজান, তুমি তো ভালো করেই জানো আমার মাথায় তেমন বুদ্ধি শুদ্ধি নেই। এই এই এক কাজ করো তো, এই গাছগুলো তুমি তোমার কাছে নাও। যখন কাঁঠাল হবে তুমি আমাকে কিছু কাঁঠাল দিও, তাহলেই হবে। এই তো বুদ্ধিমানের মতো একটা কথা বলেছিস। আমিও সেটাই ভাবছিলাম রে। আর তোর ভাবিও তাই বলছিল। কিন্তু ভাবছি আমার স্ত্রী লতা যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে গো। আরে বাবা, আমার ছোট ভাই, আমি কি কখনো আমার ছোট ভাইয়ের অমঙ্গল চাইবো নাকি? এসব 2 ভাইয়ের কথা ঘরের বউয়ের কাছে খবরদার বলবি না, কেমন? তুমি একদম ঠিক কথা বলেছ গো ভাইয়া। এসব কথা যদি ঘরের বউ জানতে পারে তাহলে শুধু শুধুই ঝামেলা করবে। তুই কোনো চিন্তাই করিস না। গাছে যখন কাঁঠাল আসবে, আমি তখন কাঁঠালগুলো তোকে সমানভাবে ভাগ করে দেব রে, বুঝলি? নিজের ভাই বলে বলছি না, আবার ভাইয়ের মতো বোকা ছেলে এই গ্রামে আর একটাও নেই। কি সুন্দর করে সবগুলো কাঁঠাল আজ আমাকে দিয়ে দিল। আরে বাহ, এ তো খুব খুশির খবর। কোন রকমে একবার কাঁঠালগুলো বাগিয়ে নিতে পারলেই হলো। এরপর এখানে যে কাঁঠালগুলো আসবে, আমরা সবগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। আরে না না, ওকে না হয় একটা কাঁঠাল দিয়ে দেব, তাহলে আর কোনো ঝামেলা করবে না। ও তো বোকা। তোমার ভাই বোকা হলে কি হবে? ভাইয়ের বউটা কিন্তু বড্ড শিয়ানা। ও নিশ্চয়ই চুপ থাকবে না, কিছু সন্দেহ করবে আর এই ব্যাপারটা নিয়ে ঝামেলা করবে। এমন ভাবে কথা বলছো জানো আমি ওকে ভয় পাই। আরে বাবা, আমি তা বলতে যাব কেন? শুধু বলছি ওর বউকে তুমি কিছুই বলো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কেন ওর বউকে কিছু বলতে যাব? ব্যাপারটা গোপন থাকবে। কিন্তু যখন কাঁঠাল পাকবে তখন সবাই জেনে যাবে। তখন কিন্তু আমাদের কাঁঠালের ভাগ বাটোয়ারাটা খুব সাবধানে করতে হবে। তখন যা হবার তা দেখা যাবে।
এখন যাও তো, গোসলটা করে এসো। আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। অনেক দিন হয়ে গেছে, তুমি তো এখনো কোনো কাজকর্মই করো না, সারাদিন শুধু বাইরে ঘুরে বেড়াও। আরে বাবা, আমার বাবা যে জমি রেখে গেছে তা থেকে তো ভালোই টাকা আসে। আমি শুধু শুধু কাজকর্ম করে কি করব বলো তো? ওই যে একটা কথা আছে না, বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, তোমার অবস্থাও সেই হবে। আচ্ছা, তুমি কেমন বউ বলো তো, নিজের স্বামীকে অভিশাপ দিচ্ছ? তোমাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি, কাঁঠাল গাছে কি অবস্থা? এবার তো মনে হয় কাঁঠালের উৎপাদন ভালোই হবে। যাক, কাঁঠাল বেশি হলে বিক্রি করে এবার ঘরটা সারাবো। ইয়ে মানে, আমাকে ভাত খেতে দাও তো, অনেক ক্ষুধা লেগেছে আমার। কি ব্যাপার কি বলো তো? কাঁঠাল গাছের প্রসঙ্গ উঠতে তুমি কথা অন্যদিকে টেনে নিচ্ছ কেন? আমার কাছে কিছু লুকোচ্ছ? একদম মিথ্যে কথা বলবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আসলে সব কাঁঠাল গাছ আমি ভাইজানকে দিয়ে দিয়েছি, ভাইজান ভালো বুঝবে। আসলে ভাইজান জানে কাঁঠাল কিভাবে ভাগ বাটোয়ারা করতে হয়, আর তাই আমি এই দায়িত্ব ভাইজানকে দিয়ে এসেছি। এসব কি বলছো? তোমার ভাইজান একদম ভালো মানুষ নয়, তিনি অবশ্যই আমাদের ঠকাবেন। কত আশা করেছিলাম এইবার কাঁঠাল বিক্রি করে ঘরটা সারাবো। আমার ভাইজানকে নিয়ে একটা বাজে কথাও বলবে না, আমার ভাই তো কিছুই করেনি। একবার শুধু গাছে কাঁঠাল আসতে দাও না, তোমার ভাইয়ের চেহারা কি করে বদলে যায় সেটা তুমিও দেখবে। তোমাকে একটা কাঁঠালও দেবে না। আবোল তাবোল কথা বলো না তো। কাঁঠাল গাছ দুটো আমার, আমাদের দুই ভাইয়ের, তাহলে আমার গাছের কাঁঠাল ভাইজানকে কেন দেব না বলো তো? আমি যা বললাম তাই হবে, তুমি শুধু মিলিয়ে নিও। এখন তোমার সাথে তর্ক করে আর সময় নষ্ট করতে পারবো না। দেখেছো ভাইজান, এবার গাছে কত কাঁঠাল এসেছে। এই কাঁঠাল সবগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তাই তো দেখতে পাচ্ছি রে, তোর গাছের কাঁঠাল এসেছে সবচেয়ে বেশি। আর তাছাড়া তোর গাছের কাঁঠাল তো খেতেও সুস্বাদু রে। কি যে বলো ভাইজান, কাঁঠাল বিক্রি করে যে টাকা হবে সেটা সমান দুভাগে ভাগ করে নেব। তুমি তো আমার বড় ভাই, আমি জানি তুমি কখনোই আমাকে ঠকাবে না গো। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। এ তুমি খুব ভালো কথা বলেছ। চলো চলো চলো, তাহলে আমরা বাড়িতে চলে যাই। দেখেছো তোমার ভাইয়ের কাছে কত কাঁঠাল এসেছে? কি করবে এবার ভাবলে? কাঁঠালগুলো যে করেই হোক এখনই সরিয়ে ফেলতে হবে। এবার আমাদের ভাগ্য অনেক ভালো। কাঁঠালগুলো যদি চুরি করে বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে আমরা ঘর সারিয়ে ফেলবো। আই শোনো, কাঁঠাল চুরি করতে গিয়ে আবার সব কাঁঠাল পেড়ে ফেলো না। একটা কাঁঠাল দেখো, না হলে সামনের বছর অভিশাপ লাগবে, আর একটাও কাঁঠাল হবে না। আরে বাহ, এটা তো তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছ। যাই, আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে সবগুলো কাঁঠাল নিয়ে আমি লুকিয়ে রাখবো, আর আগামীকাল সকালবেলা বিক্রি করে দেব। এই তো, আমার স্বামী কত বুদ্ধিমান, বলার আগে সব বুঝে যায়। চলো এখন দেরি না করে ঘুমিয়ে পড়ি। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। কত কষ্ট করে কাঁঠালগুলো যত্ন করলাম, আর চোর কিনা সব কাঁঠাল নিয়ে গেল। ভাইজান, ও ভাইজান, এখন আমরা কি করব বলো তো? বাড়িতে গেলে তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করবে। আরে তুই মন খারাপ করিস না ভাই, এই নে আমি তোকে টাকা দিচ্ছি, এগুলো নিয়ে না হয় তোর বউর জন্য একটা শাড়ি কিনে নিয়ে যা, কেমন?
তোমার কত টাকা ক্ষতি হয়ে গেল ভাইজান, আর তুমি কিনা আমাকে 500 টাকা দিচ্ছ? একবার শুধু চোরকে ধরতে পাই, দেখবি ওর কাছে থেকে সব টাকা আমি আদায় করে নেব রে। আর একটা কাঁঠাল আমি তোর জন্য রেখেছি, এটা তুই পরে নিয়ে যা, কেমন? আমার গাছে কমপক্ষে 100টি কাঁঠাল ছিল ভাইজান, আর একটা কাঁঠাল নিয়ে গিয়ে আমি কি করব? কি আর করবি, তুই আর তোর বউ মিলে খেয়ে ফেলবি। আমি এখন যাই, আমাকে আবার শহরে যেতে হবে। কেন ভাইজান, শহরে গিয়ে তুমি কি করবে? ভাবছি ঘরটা একটু সারাবো। বর্ষাকাল চলে আসছে, বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢোকে। তোর ভাবির আবার খুব কষ্ট হয় রে। কি বলছো ভাইজান? ঘর সারাতে তো অনেক টাকা লাগবে, এত টাকা তুমি কোথায় পাবে ভাইজান? আরে বাবা, আমি একটু একটু করে কিছু টাকা জমিয়েছি, সেই টাকা দিয়েই ঘর সারাবো। যা, তুই তোর কাজে যা। সিরাজ সেখান থেকে চলে গেল। আর সোহেল প্রচন্ড মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। সে দেখতে পেল একজন অন্ধ ফকির সেখানে বসে আছে। কেউ কি আছো? আমাকে একটু পানি দাও, সারাদিন হয়ে গেছে, পেটে কিছুই পড়েনি, আমাকে একটু পানি দাও। দেখে তো মনে হচ্ছে লোকটা চোখে দেখতে পায় না। আচ্ছা, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আরে বাহ, তুমি তো খুব বড় মনের মানুষ। এতক্ষণ এখানে বসে আছি, একটা মানুষও আমার সাহায্যে এগিয়ে এলো না, আর তুমি কিনা আমাকে পানি দিয়ে সহায়তা করতে চাইছো? কেন চাইবো না চাচা, আমরা সবাই মানুষ, আর বিপদের দিনে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবাই যদি তোমার মতো বুঝত, তাহলে এই দুনিয়াটাই বদলে যেত। আচ্ছা শুনুন, আমি আপনার জন্য পানি আনলাম, আর আমার হাতে একটা কাঁঠাল আছে, এই কাঁঠালটা আমি আপনাকে দিলাম, আপনি বাড়ি গিয়ে কাঁঠালটা খেয়ে ফেলবেন। না বাবা, আমার কোনো কাঁঠাল লাগবে না, তুমি আমাকে পানি খাইয়েছ, আমি এতেই খুশি। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তুমি যে দয়া আমাকে দেখিয়েছ, তার বহু গুণ বেশি দয়া যেন তুমি ফেরত পাও। এখন আর মন খারাপ করে কি হবে? চুপচাপ বসে না থেকে কাজকর্মে মন দাও। তুমি মন খারাপ করে বসে থাকলে তো আর কাঁঠাল ফেরত পাবে না। জানি না সৃষ্টিকর্তা কেন যে আমার সাথে এমনটা করলেন। আজকে ভাইজানকে দেখলাম শহরে যেতে, সে নাকি তার ঘর সারাবে। ঘর সারাতে তো অনেক টাকার দরকার, এত টাকা তোমার ভাইজান কোথায় পেল? তা আমি বলতে পারবো না, আমিও খুব অবাক হয়েছি। এখন বুঝতে পেরেছি আসল ঘটনা কি। এই কাঁঠাল আর অন্য কেউ নেয়নি, তোমার ভাই আর ভাবি মিলেই চুরি করেছে। আমার ভাই আর ভাবির নামে এসব মিথ্যা কথা বলো না তো, তাহলে সৃষ্টিকর্তা তোমার উপর নারাজ হবে। শোনো, সত্যিটা একদিন ঠিক প্রকাশ পাবে। কেউ কখনো সত্যি কিছু লুকিয়ে রাখতে পারে না। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, এক কাজ করো, এই একটা কাঁঠাল তুমি বাজারে গিয়ে বিক্রি করো, দেখো কিছু পাও কিনা। না, এই একটা কাঁঠাল বাজারে আমি বিক্রি করতে পারবো না, আমার খুব লজ্জা লাগছে, আমি পারবো না বাজারে বিক্রি করতে। পেটে ভাত নেই আবার মুখে লজ্জা? তুমি যদি আজ কাঁঠাল বিক্রি করতে না পারো, তাহলে যে চুলায় আগুনই জ্বলবে না। কাঁঠাল নেবে? কাঁঠাল, অনেক মজার কাঁঠাল আছে, কাঁঠাল নেবেন নাকি? কাঁঠাল। কিরে বন্ধু, এই ভর দুপুরে একটা কাঁঠাল নিয়ে বসে আছিস?
খুব সমস্যায় আছি রে বন্ধু, সবগুলো কাঁঠাল চুরি হয়ে গেছে। তুই সত্যি অনেক বোকা রে। এই কাঁঠাল চুরি হয়নি, তোর ভাই সবগুলো কাঁঠাল চুরি করে একজনকে বিক্রি করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি রে। কি বলছিস তুই? আমার স্ত্রীও তো সেই একই কথা বলছিল, কিন্তু আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি। কি করে তুই বিশ্বাস করবি? তোর মতো এই গ্রামে আর একটাও বোকা মানুষ নেই। তোর বড় ভাই তোকে এভাবে ঠকালো আর তুই বুঝতেও পারলি না। তবে মনে রাখিস, যে ঠকায় সে কখনোই ভালো থাকতে পারে না রে। আচ্ছা বন্ধু, তুই এই কাঁঠালটা কিনে নে আজকে। আমার ঘরে কোনো বাজার নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস কর বন্ধু, আমার কাছে কোনো টাকা নেই। যদি থাকতো তাহলে আমি কাঁঠালটা কিনে নিতাম। সোহেল কাঁঠালটাকে বিক্রি করার অনেক চেষ্টা করলো, কিন্তু সন্ধে হয়ে যাবার পরও কাঁঠালটা সে বিক্রি করতে পারল না। আর সে নিজে নিজে চিন্তা করলো, ঈশ্বর, তুমি কেন আমার সাথে এমনটা করলে? কাঁঠালটা অনেক চেষ্টা করেও বিক্রি করতে পারলাম না, এখন কি করব? কি রে বাবা, এখানে মন খারাপ করে বসে আছিস? সকাল বেলায় তো তোর সাথে আমার দেখা হলো। বাবা, আমার মতো দুঃখী মানুষ এই দুনিয়ায় আর একটাও নেই। দেখুন না, কাঁঠালটা সকাল থেকে বিক্রির চেষ্টা করছি, কিন্তু কেউই কিনলো না। আচ্ছা ঠিক আছে, দে দেখি এই কাঁঠালটা তুই আমার হাতে দে। কেন বাবা, আপনি কি কাঁঠালটা কিনতে চান? আপনাকে কাঁঠালটা কিনতে হবে না, আপনি এমনিতেই নিয়ে যান, আমি আপনাকে এমনিতেই দিয়ে দিলাম। আমার কাঁঠাল লাগবে না, যা তুই কাঁঠালটা এখন বাড়িতে নিয়ে যা, আর ভেঙে তোর বউকে নিয়ে খেয়ে ফেল, তাহলেই হবে, বুঝলি? কি গো, বাজার এনেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। আমাকে ক্ষমা করো, অনেক চেষ্টা করেও কাঁঠালটা বিক্রি করতে পারলাম না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজ রাতে না হয় আমরা কাঁঠালটা খেয়ে ঘুমিয়ে পড়ি। দাও, তাহলে কাঁঠালটা আমার হাতে দাও। একদম ঠিক কথা বলেছ। আসো, কাঁঠালটা আমরা দুজনে মিলে ভেঙে ফেলি। হে কি, হে কি দৃশ্য দেখছি আমি! এই তো কোনো সাধারণ কাঁঠাল নয়, এটা তো সোনার কাঁঠাল। সোনার কাঁঠাল? এ কি বলছো তুমি? আমি জানি না এই কাঁঠাল কি করে সোনায় পরিণত হলো। আচ্ছা, রাস্তায় কি তোমার সাথে এমন কারো দেখা হয়েছিল যে তোমাকে কাঁঠালটি বদলে সোনার কাঁঠাল দিয়েছে? না গো, এমন কারো সাথে আমার দেখা হয়নি। তবে একজন অন্ধ ভিখিরি বসেছিল, সে আমাকে বলল তাকে পানি দিতে, আর আমি তাকে পানি দিয়ে সহায়তা করেছিলাম গো। এখন আমরা কি করব লতা? এই সোনার কাঁঠাল তো খাওয়া যাবে না। বোকা কোথাকার! সোনার কাঁঠাল বিক্রি করে তুমি তো আরো অনেক টাকার মালিক হয়ে যাবে। শুনলাম তুই নাকি নতুন ঘর নিচ্ছিস, তাই এত টাকা তুই কোথায় পেলি? আমাকে সত্যি করে বলতো। কোথায় পাবো ভাই? আমার তো তোমার মতো চুরির অভ্যাস নেই। কি বললি তুই? তোর সাহস তো কম নয়। আমি চোর? নিজের আপন ভাইকে তুই চোর বলছিস? তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? সবগুলো কাঁঠাল তুমি সরিয়েছো, তা আমি খুব ভালো করেই জানি। দেখ সোহেল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এত টাকা তুই পেলি কোথায়? আমি কোথায় টাকা পেয়েছি তা তোমাকে জানতে হবে না। আর তোমাকে আরেকটা কথা বলি, বাজারে আমি বড় একটা দোকান দিচ্ছি, এখন থেকে আমি ব্যবসা করব। দোকান দিচ্ছিস মানে? দোকান দিতে তো অনেক টাকা লাগবে। আমি তোমাকে একটা কথাও বলবো না,
তুমি চাইলে আমার সাথে সম্পর্ক রাখতেও পারো, আর না চাইলে নাও রাখতে পারো, বুঝলে? সোহেল তার ভাইয়ের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এদিকে লতা গলায় সোনার একটা হার পরে নদী থেকে পানি নিচ্ছিল। কি ব্যাপার কি, আজকাল তোদের কিছুই আমার ভালো মনে হচ্ছে না। তা কোনো গুপ্তধন পেলি নাকি? গলায় সোনার হার, নতুন বাড়ি, তোর স্বামী এত টাকা কোথায় পেল রে? ও ভাবি, আর যাই হোক, আমার স্বামী তোমার স্বামীর মতন কাঁঠাল চোর নয় যে কাঁঠাল বিক্রি করে ঘর করবে। তুই আমাকে এমন কথা বলতে পারলি? তোমরা যে আমাদের সাথে কত বড় অন্যায় করেছো সেটা পুরো গ্রামবাসী জানে। সত্য কখনো চাপা থাকে না দিদি। আর এই যে গলার হার দেখছো, এটা আমি আমার নিজের টাকায় বানিয়েছি, অন্যের পয়সায় চুরি করে নয়। এরপর লতাও রাগারাগি করে সেখান থেকে চলে গেল। রাতের বেলা লতা মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই সেখানে তার স্বামী এলো। কি ব্যাপার লতা, এখানে মন খারাপ করে বসে আছো কেন? শোনো, গ্রামের লোকেরা আমাদের সন্দেহ করছে আমরা হঠাৎ করে এত টাকা কোথায় পেলাম, এত গয়নাগাটি সেটাই বা কোথা থেকে এলো, এই বাড়িটা কি করে তৈরি করেছি এই নিয়ে নানান প্রশ্ন করছে। আমিও তাই ভাবছি। তাহলে এক কাজ করি, এই বাড়িটা এখানে না বানিয়ে আমরা বরং অন্য কোথাও চলে যাই। আরে বাহ, তুমি তো একটা ভালো কথাই বলেছো। সোনার কথা যেটুকু আছে ওইটুকু বিক্রি করে দেব, আর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি ঠিকই বলেছ। আমাদের আশেপাশের মানুষগুলো অনেক লোভী, এরা কখনো অন্যের ভালো দেখতে পারে না। এখানে থাকা আমাদের উচিত হবে না। এরপর লতা আর সোহেল সেখান থেকে চিরদিনের জন্য চলে গেল।